সকাল থেকেই মেঘলা আকাশ, সেই সাথে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী 3 দিন বৃষ্টির পূর্বাভাস। আকাশ যেমনই থাক, মন ও দিন ভালো কাটুক। চ্যানেল 24-এর সকালের আয়োজন সবাইকে নিয়ে নতুন দিনটিকে সফল ও সুন্দর করার আয়োজন। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াইস্টিল নিবেদিত সকাল 24-এ। আজ শনিবার 15 আষাঢ় 1431 বঙ্গাব্দ, 29 জুন 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, আজ দেশের 6 বিভাগে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রোববার থেকে সারা দেশে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এমন পরিস্থিতি বন্যা পূর্বাভাস কেন্দ্রের বার্তা, আগামী 2-3 দিন সিলেটে, সুনামগঞ্জে ফের স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। দেখে নেই গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ড, সেই সাথে আজকে সারাদিনটি বিভিন্ন বিভাগে কেমন কাটবে সেই পূর্বাভাসটিও আমরা দেখে নেব। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 34.2, সর্বনিম্ন 27.5। রাজশাহীতে 36.2, সর্বনিম্ন 27.6। রংপুরে সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.8। ময়মনসিংহে সর্বোচ্চ 33.1, সর্বনিম্ন 27.5। সিলেটে 33.4, সর্বনিম্ন 26.2। চট্টগ্রামে 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 33.5, সর্বনিম্ন 27.6। বরিশালে সর্বোচ্চ 34.1, সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা মাদারীপুরে 23 ডিগ্রি সেলসিয়াস, আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 37.5 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। দর্শক, আবহাওয়া বার্তাটি জানছিলাম, একটু আমরা সিলেট থেকে ঘুরে আসবো। আমরা বলছিলাম সিলেটে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবারও আমরা সিলেট থেকে আমাদের সহকর্মী যুক্ত হবেন, আমরা তার মাধ্যমে জেনে আসবো বর্তমান পরিস্থিতি নিয়ে। আজহারউদ্দিন শিমুল, আমরা বলছিলাম আগামীকাল থেকে সিলেটে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছুদিন আগেই বন্যা পরিস্থিতি কেটে গেল, বেশ অনেক দিনই ছিল। এবারে বন্যা মোকাবিলায় কোনো ধরনের পুরো প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা, এসব নিয়ে আমাদের জানাবেন। সারিকা, শুভ সকাল। আসলে আপনি যে প্রশ্নটি করেছেন, আমরা গতকালই সিলেট জেলা প্রশাসন এবং সিলেট সিটি কর্পোরেশনের যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম, যেহেতু আবারও একটি স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস রয়েছে, তাদের প্রস্তুতি কেমন। তারা বলেছেন তারা ইতিমধ্যে সকল প্রকারের প্রস্তুতি হাতে নিয়েছেন, যেহেতু একটি বন্যার দখল কাটতে না কাটতে আবারও একটি বন্যার সংখ্যা দেখা দিয়েছে। এবং সিটি কর্পোরেশনও বলছে সিলেটের যে 42টি ওয়ার্ডের মধ্যে তারা যথেষ্ট পরিমাণ প্রস্তুতি নিয়েছে এবং যেসব খাবারের চাহিদা তাদের এই খাবারগুলো তাদের মজুত রয়েছে এবং যেগুলো ঘাটতি রয়েছে তারা ইতিমধ্যে মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠিয়েছে। সিলেটে আসলে সকাল থেকেই একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সিলেটের যেসব প্রধান নদ নদী রয়েছে সেই সব নদ নদীর পানি কিন্তু ইতিমধ্যে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি এখন যে এলাকায় আছি, সিলেটের সুরমা নদীর পয়েন্টে আছি। এই সুরমা পয়েন্টও কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধুমাত্র সিলেটের যে ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা পয়েন্ট, সেখানে আসলে সকাল পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে 85 সেন্টিমিটার উপর দিয়ে আসলে পানি প্রবাহিত হচ্ছে। সব মিলে বাকি যে সিলেটের নিম্নাঞ্চলগুলো রয়েছে এখন পর্যন্ত সেই এলাকাগুলো থেকে আসলে পানি সরে গিয়েছে এবং কিছু কিছু এলাকা পানি রয়েছে। পানি আসলে সরে গেলেও কিন্তু মানুষের দুর্ভোগের চিত্র আসলে ফুটে উঠছে, কারণ মানুষের অনেকের ঘরবাড়ি ভেঙে গিয়েছিল, তারা এগুলো আসলে পুনর্নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। তার মধ্যে আবার একটি সংখ্যা দেখা দিয়েছে, যার ফলে মানুষের অস্বস্তি রয়েছে এবং যেসব মানুষরা আসলে রোগবালাইয়ের মধ্যে ছিলেন তারাও আসলে বলছেন যে সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন থেকে তাদেরকে মেডিকেল টিমের মাধ্যমে সহায়তা করা হচ্ছে এবং যাদের অবস্থা গুরুতর তাদেরকে সিলেটের যেসব সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে আসলে নিয়ে আসা হচ্ছে। এবং এখন সবচেয়ে আসলে যে রোগবালাই সবচেয়ে বেশি দেখা দিচ্ছে, আমরা যেসব এলাকা ঘুরেছি, পানিবাহিত রোগগুলো আসলে বাড়ছে। সব মিলে আসলে যদি বন্যা আগামীকাল থেকে হয় তাহলে মানুষের তো দুর্ভোগ বাড়বেই, সেই সাথে জেলা প্রশাসনও আসলে কতটুকু প্রস্তুতি নিয়েছে এবং তারা কতটুকু প্রস্তুত তা আসলে দেখার বিষয়। শিমুল, ধন্যবাদ আপনাকে।
দর্শক, সিলেটে এক বন্যার ক্ষত সারিয়ে উঠতে না উঠতেই আরেকটি বন্যার সম্ভাবনা রয়েছে। আমরা আবহাওয়ার পূর্বাভাসে দেখছিলাম, সেই সাথে দেখছিলাম সিলেটে বৃষ্টি হচ্ছে এবং ঢাকাতেও আজ সারা ঢাকাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা বাসার বাইরে বের হবেন অবশ্যই প্রস্তুতি নিয়ে বেরোবেন। দর্শক, এবার আমরা চলে যাব পত্রিকায়, আমরা দেখে নেব আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা শুরু করব বরাবরের মতোই সমকাল দিয়ে। সমকালের শুরুতে যে শিরোনামটি আমি পড়ছি, সরকারি চাকরিতে কোটা নিয়ে ফের বিতর্ক, কোটা বহাল রেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল। মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের কোনো প্রাপ্তি দেখলে কিছু মানুষের গা জ্বলে, বলেছেন ওহিদুল ইসলাম তুষার, রিটকারী। কালকের মধ্যে বাতিল না হলে আন্দোলনের হুমকি, আপিল বিভাগের দিকে তাকিয়ে সবাই। 4 জুলাই শুনানি। দুই অপরাজিতের শিরোপা লড়াই, ফাইনালটা দক্ষিণ আফ্রিকার কাছে অষ্টম আশ্চর্যই। 7 বার ব্যর্থতার পর যে তাই বলে এতটুকুতেই ইতি টানতে নারাজ প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। প্রথম ফাইনালেই শিরোপা জিততে এতদিনের ব্যর্থতা ধুয়ে মুছে আনন্দ আলোয় ভাসাতে চান দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে। আবারও রাজপথে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি। প্লাটিনাম জয়ন্তীর সভার মাধ্যমে আজ শোডাউন আওয়ামী লীগের। খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশ। দর্শক, দেখছিলাম সমকালের প্রধান শিরোনামগুলো। এবার একটু আমরা প্রথম আলোর শিরোনামগুলো দেখে নেব। বিদেশি ঋণ শোধ $300 কোটি ছাড়ালো। চলতি অর্থ বছরে প্রথম 11 মাসে বিদেশের ঋণ পরিশোধ প্রায় 25% বেড়ে গেছে। নতুন চ্যাম্পিয়ন না প্রথম চ্যাম্পিয়নের ফেরা? দক্ষিণ আফ্রিকা ভারত ফাইনাল, আমরা সমকালেও পড়ছিলাম একই শিরোনাম। নদীর জায়গায় সংসদ সদস্য ও প্রভাবশালীদের ডকইয়ার্ড। নদীর সীমানা চিহ্নিত করে বসানো হয়েছে খুঁটি। খুঁটিতে স্পষ্ট যে ডকইয়ার্ডের স্থাপনা নদীর জমির ভেতরে পড়েছে। জমি দখলের কারণে শুরু হয়ে গেছে বুড়িগঙ্গা। দক্ষিণ কেরানীগঞ্জে বুড়িগঙ্গার তীরে 1.5 কিলোমিটারে 27টি ডকইয়ার্ড, জমি বেদখল, দূষণে শিকার নদী। আওয়ামী লীগ সংঘাত, প্রাণহানি থামছে না, 5 মাসে 28 খুন, অভ্যন্তরীণ কোন্দল সংঘাত। গত বুধ ও বৃহস্পতিবার 2 দিনে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নারায়ণগঞ্জে 3 জন আওয়ামী লীগ নেতা খুন হন। দর্শক, চলে যাব আমরা কালের কণ্ঠে। অডিটে ছাড় পেতে তেল ঘুষ। স্বাস্থ্যের সিএফএফও এক গাড়িতে প্রতি মাসে জ্বালানি তেল নেন 700 থেকে 850 লিটার, যার মূল্য 80 থেকে 90 হাজার টাকা। সরকারি কর্মকর্তারা মাসে 30 হাজার টাকার জ্বালানি তেল পান। স্বাস্থ্যের অডিট অফিসার যদি এভাবে প্রকল্প ছেড়ে জ্বালানি তেল নিয়ে অডিটে ছাড় দেন তাহলে তা গর্হিত কাজ, বলেছেন ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, টিআইবি। বিত্তশালীদের কর ছাড় দিয়ে সংসদে অর্থ বিল পাস আজ। কোম্পানির গাড়িতে পরিবেশ সারচার্জ বাতিল, ট্রাস্ট তহবিলের মূলধনী আয়ে কর, হয়রানি কমিয়ে আনতে অডিটের শর্ত শিথিল। প্রস্তুতি প্রায় শেষ, ঋণ দিতে পারে চীন। প্রধানমন্ত্রীর চীন সফরে আলোচনা হতে পারে। বরিশালেও চলবে ট্রেন, একই পথে ঢাকা থেকে যাবে কুয়াকাটা। প্রায় 42,000 কোটি টাকা খরচের প্রস্তাব। চলে যাব দৈনিক ইত্তেফাকে। আজ থেকে টানা 8 দিন ভারী বর্ষণের শঙ্কা, আমরা বলছিলাম আবহাওয়ার পূর্বাভাসে। ঘূর্ণাবর্তের প্রভাবে দেশ জুড়ে সক্রিয় মৌসুমী বায়ু, সাগরে লঘুচাপ 3 নম্বর সংকেত। সিলেট, সুনামগঞ্জে আবারও বন্যার পূর্বাভাস। আইনের সংস্পর্শে আসা শিশুর বয়স নির্ধারণের এখতিয়ার আদালতের। পররাষ্ট্রনীতি, অভিবাসন সহ বিভিন্ন ইস্যুতে একে অপরকে দোষারোপ, প্রথম বিতর্কে বাইডেন ও ট্রাম্প। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আগুন, 3 জনের মৃত্যু। টেকনাফ সীমান্তে বিস্ফোরণের বিকট শব্দ। দর্শক, দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো আমরা দেখছিলাম। আমরা সব শেষে বণিক বার্তা শিরোনামগুলো দেখে নেব। বড় কোনো সংশোধনী ছাড়াই সংসদে অর্থ বিল উঠছে আজ। আগামীকাল বাজেট পাস। বড় কোনো সংশোধনী ছাড়াই জাতীয় সংসদে অর্থ বিল উত্থাপন হচ্ছে আজ। আর 2024-25 অর্থ বছরের বাজেট পাস হবে আগামীকাল।
যা সোমবার নতুন অর্থ বছরের প্রথম দিন কার্যকর হবে। এর আগে 6 জুন দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপন করেছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ওই সময় উত্থাপিত প্রস্তাবগুলো উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন ঘটছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 1991 সালের নির্বাচন, নিন্দিত এরশাদ, নন্দিত এরশাদ। দেশের রাজনীতি ও ভূ রাজনীতি নিয়ে শনিবারের বিশেষ আয়োজন আমরা দেখছিলাম এখানে। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন 1991। চলে যাব পরবর্তী শিরোনামে। নতুন চাকরি খুঁজে পাওয়া কঠিন হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে 27 মাস ধরে বেকারত্বের হার 4% নিচে ছিল। এরপর মে মাসে সে হার বেড়ে 4% পৌঁছে এবং নতুন চাকরির সংখ্যা 3 বছরের সর্বনিম্নে নেমে যায়। বেকারত্বের কারণে ভোক্তা ব্যয়ে বড় ধরনের প্রভাব পড়ে। বছরের প্রথম প্রান্তিকের জিডিপি প্রতিবেদনও তা আরও স্পষ্ট হয়েছে। দর্শক, এই ছিল আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা একটু পর্যটন পরিস্থিতি নিয়ে জানবো। সাপ্তাহিক ছুটে গেল, পর্যটকদের আনাগোনাও বেড়ে চলেছে এবং সেই সাথে বন্যা বৃষ্টি সব মিলিয়ে সৌন্দর্যও বেড়ে চলেছে। যেন স্বচ্ছ জলের বুকে ভেসে থাকা পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্যের রাঙামাটি। পর্যটন পরিস্থিতি নিয়ে জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল হক, রাঙামাটির পর্যটন পরিস্থিতি নিয়ে একটু জানতে চাই। সাপ্তাহিক ছুটি গেল, পর্যটকদের আনাগোনাও নিশ্চয়ই বেড়েছে এবং পর্যটক সেখানে যে ব্যবসায়ীদের প্রস্তুতি কেমন দেখছেন, সব মিলিয়ে আমাদের জানাবেন। সারিকা, রাঙামাটিতে যে পর্যটনের যে আইকন বলা হয় ঝুলন্ত সেতু, এবং যে বিশেষ আকর্ষণ রয়েছে সেটি হচ্ছে যে বিশাল কৃত্রিম কাপ্তাই হ্রদ। এই হ্রদটি মূলত হচ্ছে যে বর্ষা মৌসুমে অনেক বেশি পর্যাপ্ত পানি থাকে এবং স্বচ্ছ নীল জল থাকে, যা পর্যটক এবং যারা ভ্রমণ পিপাসু তাদেরকে খুব আকৃষ্ট করে। আর এটি বিশেষত্ব সময় হচ্ছে যে বর্ষা মৌসুমের এই কারণে, কারণ হচ্ছে যে এই যে রাঙামাটি শহরের সহ আশেপাশে যে এলাকাগুলোতে সে পাহাড়ি ঝর্ণার ধারা থাকে, যে ঝর্ণার ধারার কারণে পর্যটকরা গা ভিজাতে এই খানটাতে সবচেয়ে বেশি আসেন বলে এখানকার যারা পর্যটন শিল্পের ব্যবসায়ী তারা বলছেন যে শুষ্ক মৌসুমের ওই সময়টাতে যে প্রচন্ড গরম থাকে, একই সাথে কাপ্তাই হ্রদের পানি কম থাকা এবং গাছপালা শুকিয়ে যাওয়া এবং ঝর্ণা না থাকার কারণে পর্যটকদের এক হাহাকার চলে। এবং শীতকালে যেহেতু মানুষের আনাগোনা থাকে, শীতের মৌসুম বলা হয় পর্যটন মৌসুম, তার ব্যতিক্রম হচ্ছে বর্ষা মৌসুম। এখানকার এই সময়টাতে প্রকৃতি নতুন ভাবে সেজে ওঠে এবং যে নয়নাভিরাম যে সৌন্দর্য, লেক পাহাড়ের যে সৌন্দর্য, সেটি উপভোগ করতেই আসলে পর্যটকদের আনাগোনা থাকে সবচেয়ে বেশি বর্ষা মৌসুমে। অন্যদিকে যে আপনি জানেন যে সিলেটে বন্যা হচ্ছে, যে বন্যা পরিস্থিতির কারণে হাওরের পর্যটকদের আনাগোনা কমেছে, সেইটিরও একটু চাপ কিন্তু আমরা দেখেছি যে রাঙামাটিতে কিন্তু ঈদের ছুটির পরপরই এবং যে সাপ্তাহিক ছুটিগুলো রয়েছে, সাপ্তাহিক ছুটি ছাড়াও আমরা দেখেছি যে রবিবার সোমবারেও ব্যাপক পর্যটক রাঙামাটির কাপ্তাই লেকে ভ্রমণ করছেন, সুবলং ঝর্ণায় যাচ্ছেন। এটি একটি বিশেষত্ব, কারণ হচ্ছে আমি যদি একটু দেখাতে চাই দর্শকদের যে কাপ্তাই হ্রদের যে নীল জলরাশি, এই জলরাশি আসলে কাপ্তাই যারা ভ্রমণে আসেন তাদেরকে আসলে খুব বেশি আকৃষ্ট করে। শুধু কাপ্তাই হ্রদের পর্যটকদের এই অবস্থাই বেশি বলছি না, একই সাথে হচ্ছে যে রাঙামাটি শহরের দুরন্তে রয়েছে যে অনেকে বলে থাকেন বাংলার দার্জিলিং খ্যাত সাজেক, সেখানেও কিন্তু পর্যটকদের আনাগোনা বেশ বেড়েছে বলে সেখানকার পর্যটন ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন। এছাড়া রাঙামাটির কাপ্তাই পট হাউস রয়েছে, যে রাঙামাটির যে এখানকার যে ঝুলন্ত সেতু সহ আশেপাশের ঝুলন্ত সেতুকে পাহাড়কে ঘিরে যে কটেজ গুলো রয়েছে, সেই কটেজের এবং হাউস বোটের ব্যাপক পর্যটকদের আনাগোনা শুক্র এবং শনিবার দিন ছুটির দিন থাকে। এছাড়াও রবি সোমবার দিনে ব্যাপক পর্যটকদের আনাগোনা আছে বলে তারা জানিয়েছেন। তারা বলছেন যে পর্যটকদের বরণের সকল ধরনের প্রস্তুতি তারা প্রতিনিয়তই রাখছেন এবং বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন বুকিং পাচ্ছেন তারা, এবং পর্যটকদের জন্য বিভিন্ন ডিসকাউন্টের ব্যবস্থা তারা করছেন। বলছেন যে এই সময় পর্যটকদের ভালো আশার ক্ষেত্রে তারা ভালো ব্যবসা করছেন। এবং পর্যটকদের নিরাপত্তায় যেখানকার যে টুরিস্ট পুলিশ রয়েছে, তারা বলছেন যে তারা সাদা পোশাকের সহ জেলা পুলিশের সাথে সমন্বয় করে এই
তারা নিরাপত্তায় তারা কাজ করে যাচ্ছেন। বলছেন যে তাতে পর্যটকদের যাতে কোনো ধরনের ভ্রমণে যাতে সমস্যা না হয় সেই ব্যাপারে তাদের নজরদারি রয়েছে বলে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। সারিকা, এই ছিল রাঙ্গামাটি থেকে পর্যটনের সবশেষ তথ্য আমার কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙামাটির পর্যটন পরিস্থিতি নিয়ে আমরা জানছিলাম বর্ষা মৌসুমে নিজের রূপে ধরা দিয়েছে রাঙামাটি এবং ভ্রমণ পিপাসারাও ছুটছে এই নৈসর্গিক সৌন্দর্য দর্শনে। দর্শক, এই মুহূর্তে কেওয়াইসি নিবেদিত সকাল 24 এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আবার আমন্ত্রণ কেওয়াইসি নিবেদিত সকাল 24-এ। দর্শক, শুধু পাহাড়ি অঞ্চল নয়, এবার সমতলেও চাষাবাদ হবে কফি। মধ্যে নরসিংদীর একটি গ্রামে পণ্যটির পরীক্ষামূলক আবাদে সফলতা পেয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কফি চাষের বিস্তার হলে আমদানি ছাড়াই দেশের চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমরা একটি প্রতিবেদন দেখে আসব। কফির আমদানি নির্ভরতা কমাতে পাহাড়ি অঞ্চল ছাড়াও সমতল ভূমিতে এর চাষাবাদের উদ্যোগ নেয় সরকার। এরই অংশ হিসাবে 2021 সালে নরসিংদীর বেলাবো উপজেলার নীলখিয়া গ্রামের কৃষক সালাউদ্দিন মোল্লার 1 বিঘা জমিতে রোপণ করা হয় 140টি চারা। পরীক্ষামূলক আবাদে মিলছে সফলতা। অনেক শখের বসে আমি বাগানটা করেছি। আমার বীজ বপন করা চারা লাগানোর নিয়ে এই পর্যন্ত 2 বছরের 4 মাসের মতন সময় হয়েছে। তো এটা আমার প্রথম ফলন। এই ফলন সকল গাছেই মোটামুটি কম বেশ কিছু আসছে। এটা প্রক্রিয়াজাতকরণের জন্য মেশিনের প্রয়োজন, ওদের চাহিদা রয়েছে আমি শুনেছি। তো এই মেশিনটা যদি সরবরাহ করা হয় অথবা সরকার সহযোগিতা করেন তাহলে আসলে সে অত্যন্ত লাভজনক হবে। সালাউদ্দিনের কফি বাগান দেখতে নরসিংদী ছাড়াও বিভিন্ন জেলার দর্শনার্থীরা ভিড় করছেন বাগানে। অনেক কৃষক আগ্রহ নিয়ে এসেছেন চাষাবাদের প্রক্রিয়াটি পুরোপুরি বুঝতে। পাহাড়ি একটা পানীয় আমাদের এখানে উৎপাদিত হচ্ছে, এটা আরো সম্প্রসারিত চাই। আমরা কফি বাগানে যে সময় ঘুরতে আসি সে সময় আমরা কফি বাগানে সুন্দর সুন্দর কফি দেখে আমরা মুগ্ধ হই। এই বাগানে আসছি বাগান দেখার জন্য। আসলে আমাদের এলাকায় কোথাও আর নাই। উৎপাদন কম হওয়ায় দেশের কফির মোট চাহিদার 86% আমদানি করতে হয়। এতে বিপুল পরিমাণ অর্থ চলে যায় বিদেশে। নরসিংদীর কফি চাষের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অন্যান্য অঞ্চলও তা ছড়িয়ে দেওয়া গেলে বিদেশ নির্ভরতা অনেকটাই কমে আসবে বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। এটা আসলে মূলত পাহাড়ি জমিতে ভালো হয়, মানে টাইট মাটি লাগে। আমরা চারা, বীজ, তারপরে সার, কীটনাশক দিয়ে সহযোগিতা করছি। আশাবাদী যে আমরা এটা সমতল ভূমিতে আরও বেশি ছড়াইতে পারব। দেশে বছরে কফির চাহিদা 2000 টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, কফির উৎপাদন নিয়ে জানছিলাম, এবার একটু দেশীয় আমের উৎপাদন নিয়ে জানবো। নির্ধারিত সময়ের আগেই বাজারে উঠতে শুরু করেছে রংপুরের বিখ্যাত হাড়ি ভাঙা আম। আমরা যে এই পণ্যটির বাজার পরিস্থিতি নিয়ে একটু জেনে আসবো। রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। শুভ সকাল। 20 জুন থেকে মানে উদ্বোধনের মধ্য দিয়ে বাজারে উঠতে শুরু করেছে হাড়ি ভাঙা আম। তো কেনা বেচা কেমন চলছে, এবার দাম কেমন পড়ছে? উৎপাদন বেশ ভালোই হয়েছে আমরা জেনেছি, এসব নিয়ে আমাদের জানাবেন। সারিকা, আপনাকে শুভ সকাল। আমি আছি রংপুরের 31 নম্বর ওয়ার্ডে একটি বাগানের সামনে। আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন হাড়িভাঙ্গা আমের বাগান, এবং সে বাগান থেকে কিন্তু নিয়মিতই সেখান থেকে আম পাড়া শুরু হয়েছে, এবং এখানে পাইকাররা আসছেন, ব্যবসায়ীরা আসছেন, যারা বাগান মালিক আসছেন বা বাগান কিনে নিয়েছেন তাদের থেকে কিন্তু এই ব্যবসায়ী এবং পাইকার যারা আছেন তারা এসে কিনে নিয়ে যাচ্ছেন। আমরা এই বাগান মালিকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এবার হাড়িভাঙ্গা আম তারা 20-21 জুন থেকেই বিক্রি করা শুরু করেছেন এবং পাড়তে শুরু করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এবার আম কিন্তু বাগানে, এই যে বাগানে আমরা এসেছি এই বাগানে আমের ফলন অনেক ভালো হয়েছে, এবং এখানে যারা বাগান মালিক আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন এবার আমের দামও অনেক ভালো। তারা বলছেন যে গতবার যে আম মন প্রতি 1600 থেকে 1800 টাকা বিক্রি করেছেন, সেই আম এবার কিন্তু 2400 থেকে 2600 টাকা বিক্রি করছেন। কারণ দাম অনেক ভালো, এবং দাম বেশি হওয়ার কারণে আসলে চাহিদা যে কমবে সেটি কিন্তু হয়নি, চাহিদাও কিন্তু অনেক বেশি আছে। অর্থাৎ তারা বলছেন আর বেশি দিন নেই, অল্প দিনের মধ্যেই কিন্তু
আম এখান থেকে শেষ হয়ে যাবে, কারণ অনেক চাহিদা, প্রতিদিন অনেক ব্যবসায়ী আসছেন, পাইকাররা আসছেন, এ কারণে কিন্তু আম তারা বেশি দিন রাখতে পারবে না। এখানে বাগান মালিক আছেন, আমরা একটু তাদের থেকে শুনবো, যিনি হাড়িভাঙ্গা আম চাষ করেছেন প্রায় 5 একর জমিতে। তো আপনার থেকে একটু জানতে চাই যে এবার ফলন কেমন হয়েছে এবং কি আশা করছেন? আলহামদুলিল্লাহ, ভালো ফলন হয়েছে, কিন্তু এবারে যে আবহাওয়া, প্রতিকূল আবহাওয়া, এর কারণে রোদ বেশি ছিল, বৃষ্টির সংখ্যা খুব কম ছিল, আমের দানাটা একটু ছোট হয়েছে, এই কারণে প্রোডাকশন তুলনামূলকভাবে কম। আর এর পিছনে দামের যে বিষয়টা, এর কারণে এবার একটু দাম বেশি। তারপরে আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো আছে, ফলন ভালো মনে হচ্ছে। আমরা বাজারে কেমন দাম আমের? বাজারে রংপুরে ভালো আমটা 22 থেকে 2400 টাকার মধ্যে চলছে আজকের বাজার। জি, ধন্যবাদ সারিকা। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে কিন্তু এবারেই হাড়িভাঙ্গা আম জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে এবং রংপুরের যে পদাগঞ্জে এই হাড়িভাঙ্গা আমের উৎপাদন হতো প্রতি বছরেই, দীর্ঘ বছর থেকে চলে আসছে, কিন্তু সেটি পদাগঞ্জ ছাড়িয়ে রংপুরের যে অন্যান্য উপজেলাগুলো আছে, মিঠাপুকুর আছে, বদরগঞ্জ আছে, সদর আছে, তারাগঞ্জ আছে, এই অন্যান্য উপজেলাও কিন্তু এই হাড়িভাঙ্গা আমের উৎপাদন শুরু হয়েছে এবং আম চাষ করা শুরু করেছেন আম চাষিরা। তার কারণ হচ্ছে হাড়িভাঙ্গা আমে কিন্তু অনেক লাভজনক এটি আমের ব্যবসা। এই কারণে কিন্তু যারা তরুণ উদ্যোক্তা আছেন তারা কিন্তু উৎসাহী হচ্ছেন এই আমের আবাদ করতে। এবং আমরা এখানে যে এসেছি সদরে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আম কিন্তু পাড়া শুরু হয়েছে এবং পাড়তেছেন। আমরা দেখতে পাচ্ছি যে বাগান থেকে কিন্তু আম পাড়তেছেন, একটু পরেই কিন্তু ব্যবসায়ী এবং পাইকাররা এসে এই আম কিনে নিয়ে যাবে। এবং আমের বড় যে বাজার, সেটি হচ্ছে রংপুর সিটি বাজার এবং রংপুর টার্মিনালে। সেখানে আমরা খোঁজ নিয়েছি, সেখানে কিন্তু প্রতিদিনই প্রায় 50 লাখ টাকার মতো আমের বেচা কিনা হয়, এমনটি কিন্তু আমরা তথ্য পেয়েছি। তো এই ছিল এখানকার সর্বশেষ। সারিকা। ফখরুল শাহীন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, হাড়িভাঙ্গা আম বেশ কিছু বছর ধরে দেশের গণ্ডি পেরিয়ে কিন্তু বিদেশেও বিপুল পরিমাণে রপ্তানি হচ্ছে এবং রংপুরের অর্থনীতিতে যেটি বিশেষভাবে অবদান রাখছে। এবং আমরা জানছিলাম এবার উৎপাদনও বেশ ভালো এবং দামও বেশ চড়া। দর্শক, আয়োজনের শুরুতেই আমরা দেশীয় পর্যটন নিয়ে জানছিলাম, এবার একটু আমরা দেশের বাহিরের আপডেট জেনে আসি। ভূমধ্যসাগরের উপকূলবর্তী উত্তর পশ্চিম আফ্রিকার দেশ আলজেরিয়ার রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য, তবে পর্যটন খাত থেকে আসছে না আশানুরূপ ফল। তাই ঐতিহাসিক স্থানগুলোর সংস্কার পুনরুদ্ধারে জোর দিয়েছে সরকার। বিনিয়োগকারী ও পর্যটক টানতে আলজেরিয়ার সরকার নতুন কিছু প্রকল্প নিয়েছে। এর আওতায় ঐতিহাসিক স্থানগুলো পুনরুদ্ধারের কাজ চলছে। পর্যটন খাত সম্প্রসারণে বেছে নেওয়া হয়েছে 249টি দর্শনীয় স্থান, যার মধ্যে 70টির কাজ শেষ হয়েছে। চলছে আরও 50টি পুনরুদ্ধারের পরিকল্পনা। দেশের পর্যটন খাত চাঙ্গা করতে শুধু এসব প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ থাকেনি সরকার। নিয়মিত চলছে আন্তর্জাতিক পর্যটন ও ভ্রমণ মেলার আয়োজন, যা কাজ করছে বিনিয়োগকারীদের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে। স্পষ্টতই আলজেরিয়ায় প্রচুর পর্যটন সম্ভাবনা রয়েছে, তবে পর্যটকদের আকৃষ্ট করতে এখনো অনেক কাজ করা দরকার। আমি পর্যটকদের এখানে আসতে আমন্ত্রণ করছি। এখানে দেখার মতো অনেক পর্যটন স্পট আছে। 2030 সালের মধ্যে 12 মিলিয়ন পর্যটক আকর্ষণ করার উচ্চাভিলাষী পরিকল্পনা রয়েছে দেশটির জাতীয় পর্যটন অধিদপ্তরের। এরই মধ্যে ট্যুরিজম রূপরেখা তুলে ধরেছেন সংশ্লিষ্টরা। আমাদের লক্ষ্য অর্জনের জন্য পর্যটন এবং ঐতিহ্যগত শিল্প খাতগুলোতে বিনিয়োগকারীদের উৎসাহিত করছি, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছি, যাতে এখানে আরও বেশি পর্যটক সমাগম ঘটে। পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন, সুবিধাজনক বিনিয়োগ, আর্থিক নিরাপত্তা এবং পর্যটক বান্ধব নীতিমালা প্রণয়ন করলে আলজেরিয়াও হতে পারে মরক্কো, তিউনিসিয়ার মতো পর্যটন সমৃদ্ধ দেশ। মোর্শেদ শোভন, চ্যানেল 24। দর্শক, এই ছিল কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24 আজকের আয়োজনে। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শুভ সকাল।